This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় চমকের পর চমক। সবথেকে বড় চমক দিলীপ ঘোষ। মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী করছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। প্রার্থী তালিকায় নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিং এর। কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। প্রত্যাশিতভাবেই তমলুক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বসিরহাটের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে। দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে এনে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে। তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে লড়তে হবে দেবশ্রীকে। তালিকা ঘোষণা করার পর কি বলছেন প্রার্থীরা শুনুন। এতদিন মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এখন নতুন একটা জায়গা আপনাকে দিল, প্রথম আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, রাজনীতিতে পরিবর্তনটা স্বাভাবিক আছে, চলতেই থাকে। পার্টি যাকে যেখানে মনে করে সেখানে পাঠায়, আর যেখানে মনে হয় যে সমস্যা আছে বা চ্যালেঞ্জ আছে শক্তপোক্ত লোককেই পাঠাবে। তো আমাকে সেই জন্য মনে করেছেন হয়তো বর্ধমানে যাওয়ার দরকার, তাই আমাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গাটা তো আপনি এতদিন ছিলেন না, আপনার মেনলি মেদিনীপুর জায়গা ছিল, চেনা মাটি। কোথাও কি অসুবিধা হবে সেই চেনা মাটিকে একেবারে সরিয়ে দিয়ে নতুন একটা জায়গায় পৌঁছাতে? মেদিনীপুরে যখন লড়তে গেলাম আমি 18 সালে, তখন ওখানে সংগঠন ছিল না, 19 সালে কিছু আমাকে দাঁড় করিয়ে জিততে হয়েছিল। এখন সব জায়গায় আমাদের সংগঠন আছে, সব জায়গায় কর্মী আছে, আর বর্ধমান তো আমাদের জিতিয়েছে মাননীয় আলুওয়ালিজিকে, জিতা সিট আমাদের। সেই জায়গায় আজকে আমরা দেখলাম অগ্নিমিত্রা পাল তিনিও এলেন। কোথাও কি সেই পুরনো টিপস বা কিরমভাবে কি কিছু আলোচনা করলেন বা কিছু বললেন? অগ্নিমিত্রা নতুন জায়গায় লড়তে যাচ্ছে, যেহেতু আমি ওখানে অনেকদিন আছি, আমার কাছে জানতে এসেছিল। আপনার বিরুদ্ধে তো কীর্তি আজার, কোথাও অসুবিধা হবে না? সেটা একটা ফেস, এবং সেই জায়গায় আপনি একেবারে যদিও পরিচিত মুখ বিজেপি, তারপরেও কিন্তু নতুন কিন্তু কীর্তি আজার রয়েছেন। কার অসুবিধা হয় সেটা তো সময় বলবে। এর আগে আমি অনেক বড় বড় নেতাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং জিতেছি। কোথাও তো ফেস ভ্যালু ইম্পর্টেন্ট, সেই জায়গায় দাঁড়িয়ে কীর্তি আজারের ফেস কি একেবারে বলা যায় না যে মানে সেই জায়গায় গুরুত্বপূর্ণ? পশ্চিমবাংলায় কীর্তি আজাদকে কজন চেনে জিজ্ঞেস করুন, নাম চেনে? বর্ধমানের গ্রামে জিজ্ঞেস করুন। আজকে 30 বছর বা 35 বছর আগে উনি ক্রিকেট খেলেছেন, তখন লোকে ভুলে গেছে। রাজনীতি ছেড়ে দিয়েছেন অনেকদিন। সে যেন টিএমসি আজকে বাধ্যবাধকতা লোক পাচ্ছে না, তাই বাইরে থেকে লোক নিয়ে আসতে, কারণ পশ্চিমবাংলায় যাকে করবে তার গায়ে কাদা লেগে আছে। কিন্তু লোক দেখতে চাইবে, যারা বাঙালি বাঙালি বলে জ্ঞান গায়, তারা আজকে বাঙালি লোককে নিয়ে এসে যেখানে প্রার্থী করছে, বাঙালির মাথায় চাপিয়ে দিচ্ছে, লোক তার জবাব দেবে। আপনি কবে থেকে প্রচার শুরু করবেন এবং জেতার বিষয়ে কত আশাবাদী? আমি কালকে সকালেই চলে যাব বর্ধমানে, ওখানকার কর্মীরাও প্রস্তুত আছেন আমাকে রিসিভ করার জন্য। 2024 লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজেপির লিস্ট বেরিয়ে গেছে এবং সেখানে দমদম থেকে বিজেপির হয়ে এবার প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত। দাদা, এই ডিক্লেয়ার আপনি তো অনেক দিন আগে থেকেই নিশ্চিত ছিলেন, এবারে কিভাবে প্রস্তুতিটা নেবেন? না, দেখুন, অনেকদিন আগে থাকতে প্রস্তুত ছিলাম না। এটা একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, এখানে তো আর যখন তখন কোনো ছোট পার্টির মতন ডিক্লেয়ার হয় না, সবটা মিলিয়ে দল করেছেন। আমি কৃতজ্ঞ আমার দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে, যে পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল থেকে আমাকে দমদমের মতন একটা আসনে প্রার্থী করেছেন, যে দলের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আর বিষয় হচ্ছে, দেখুন, আমাদের নতুন করে কিছু করার নেই, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে বলা। কারণ বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ দেখছেন যে এই 10 বছরের শাসনে ভারতবর্ষকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাবার যে প্রচেষ্টা নরেন্দ্র মোদীর নেতৃত্বে হচ্ছে, দেশের মানুষ ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন। আমরা তার প্রতিনিধি হয়ে মানুষের পাশে যাব, মানুষের কাছে গিয়ে শুধু এইটুকুই বলা। কারণ দেশের মানুষকে আমার নতুন করে বলানোর দরকার নেই। দেশের মানুষ দেখতে পাচ্ছেন যে অর্থনীতিতে আমরা এগোচ্ছি, আমাদের শিল্পে আমরা এগোচ্ছি। এই রকম একটা রাজনৈতিক দলের সেই রকম একটা নেতার নেতৃত্বে আমি লড়াই করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া।
দমদমে আমরা জানি যে এখানে প্রার্থী রয়েছেন টিএমসির তরফ থেকে সৌগত রায়। তিনি বহু অভিজ্ঞ এবং বহু দিন ধরে এই দমদম এলাকায় রয়েছেন সাংসদ হিসেবে, এবং আমরা দেখলাম যে এবারে সিপিএমের তরফ থেকে সুজন চক্রবর্তীকে রাখা হয়েছে। এই যে টক্করটা, এটা কতটা টাফ হতে চলেছে? না দেখুন, টাফ বলা বলি নয়, লড়াইটা তো ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়, লড়াইটা একটা রাজনৈতিক আদর্শের সঙ্গে একটা রাজনৈতিক আদর্শের, লড়াইটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের। একটা রাজনৈতিক দলের নেতা, তিনি পরিচিত, তিনি অনেক দিনের সাংসদ, তিনি অনেক বেশি পরিচিত হতে পারেন, কিন্তু সেই রাজনৈতিক দলটাকে নাম শুনলে পরেই লোকে বলছে চোর। আমার লড়াইটাই হচ্ছে সেই সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা দুর্নীতিকে আশ্রয় নিয়ে চলে, আর আমি যে দলটা রাজনীতি করি সে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার কথা বলে। পুরো লড়াই 2019-এও ভারতীয় জনতা পার্টি জিতেছিল, এবারও ভারতীয় জনতা পার্টি লক্ষাধিক ভোটে জিতবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দল ঠিক করে কাকে কোথায় রাখা যায়, কাকে কোথায় রাখা যায় না। দল বিশ্বাস করেছে, আর দলের বিশ্বাসযোগ্য আমি থাকব। আগামী দিন জিতে পার্টির নেতৃত্ব আশীর্বাদে জিতে 2019-এর মতন ব্যারেকপুর আবার ভারতীয় জনতা পার্টি জিতবে। ভোটের রাজনীতিতে চমকের পর চমক। সন্দেশখালীর রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে বড় চমক বিজেপির। বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্র। বসিরহাট আসনে বিজেপির টিকিট দিল সন্দেশখালীর এই গৃহবধূকে। সন্দেশখালীতে নারী নিগ্রহ নিয়ে প্রথম মুখ খোলেন রেখা। তার সেই অভিযোগ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল। ওই এলাকায় শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদেও নামেন রেখা। তার অভিযোগের ভিত্তিতেই প্রথম শিবু হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। লোকসভা ভোটে সন্দেশখালীর যে এবার অন্যতম ইস্যু রেখাকে প্রার্থী করে তা ফের স্পষ্ট করে দিলেন মোদি শাহরা। মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর সেই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকব, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। এবার ফিরতে হচ্ছে উত্তর কলকাতার রাজনীতি নিয়ে। তৃণমূলে থাকাকালীন বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোল্লা তোপ দেখেছেন তাপস রায়। তাপসের দলত্যাগের কারণও সুদীপ। কলকাতা উত্তরে তৃণমূলের সেই হেভিওয়েট প্রার্থীর সামনেই তাপসকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিল বিজেপি। আমি অত্যন্ত খুশি, আনন্দিত, সাথে সাথে আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, রাজ্য নেতৃত্বের প্রতি এবং বিজেপি পরিবারের প্রতি। তারা আমাকে কলকাতা উত্তরের বিজেপির প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য। এই যে একটা দু অক্ষরের একটা শব্দ, এটা যেন তাড়া করে বেড়াতো বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে। গাড়িতে করে যাচ্ছি বিটি রোডের ওপরে, বিজেপির মিছিল থেকে চিৎকার। গাড়ি করে যাচ্ছি বিরাটিতে, জেলা সভাপতি হিসাবে সিপিএমের মিছিল থেকে চিৎকার। এটা বড় বেদনাদায়ক হয়ে দাঁড়াচ্ছিল যে বাংলায় যত স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে, এত স্ক্যাম, নিয়োগ দুর্নীতি, চাকরির দুর্নীতি, চাকরি বিক্রি করা, কলেজে ভর্তি টাকা ছাড়া হবে না, চাকরি টাকা ছাড়া হবে না। তো এইগুলোকে কি করে মেনে নেবো, আর কেন মেনে নেব? এই ভোটটা কেন্দ্রের ভোট, দেশের ভোট, মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ভোট। এই ভোটটা ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার সরকারে আসার ভোট, এটা রাজ্যের ভোট নয়। সুতরাং বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ সেই প্রেক্ষিতেই তাদের ভোটটা দেবেন। উত্তর কলকাতা থেকে সরাসরি নজর রাখতে হবে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে রাজু বিস্তাকেই প্রার্থী করল বিজেপি। দার্জিলিংয়ে বিস্তার নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। রাজুর বিরুদ্ধে ভোটে লড়বেন জানান বিষ্ণু প্রসাদ শর্মা। গোড়া থেকেই ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণু। তবে প্রার্থী হওয়ার জন্য বিষ্ণু শুভেচ্ছাও জানিয়েছেন বিস্তাকে।
তামিলনাড়ু এবং কর্ণাটকের ত্রাস চন্দনদস্যু বীরাপ্পানের কন্যা এবার রাজনীতির লড়াইয়ে। লোকসভা ভোটে প্রার্থী হলেন বিদ্যা রানী। সম্প্রতি তামিলনাড়ুর এনটিকে দলে যোগ দেন তিনি। এনটিকের টিকিটেই এবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিদ্যা। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বড় বড় চমক। প্রার্থী তালিকায় কঙ্গনা রানাওয়াত এবং অরুণ গভিল। হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়বেন কঙ্গনা রানাওয়াত, মিরাট আসনের প্রার্থী অরুণ গভিল। আর ভোটের মুখেই দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। দেবের বিরুদ্ধে পোস্টার পড়ার খবর। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি। কথা দিয়েও কথা না রাখার অভিযোগ দেবের বিরুদ্ধে। স্কুল উন্নয়নের টাকা দেওয়ার প্রতিশ্রুতি না রাখার অভিযোগ। হিরণ জিতে দেবে টাকা লেখা পোস্টারে। আর এবার আসতে হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবরে। বাঁকুড়ার ওন্দায় চালকলে আগুন লাগে আজ সকালে। আমাদের প্রতিনিধি হীরক রয়েছে সেখান থেকে সরাসরি। হীরক, জানতে চাইবো সকাল সকাল চালকলে আগুন লেগেছে, এই আগুন লাগার কারণটা কি? দেখো, কি কারণে এই চালকলে আগুন লাগলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দমকলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, ঘটনার তদন্ত চলছে, কিন্তু সর্বাগ্রে যেটা তারা গুরুত্ব দিচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টা। কারণ আজ ভোরবেলায় এই চালকলে আগুন লাগে বলে জানা গেছে। চালকলে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই নিরাপত্তা রক্ষীরা প্রথম চালকলে আগুন দেখে তারা চালকলের মালিককে খবর দেন। এরপর স্থানীয়রা ছুটে এসে চালকলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। হীরক, আমি জানতে চাইবো যে এই আগুন কি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলে 3টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে এবং তাদের লাগাতার চেষ্টা চলছে। এবং যেটা জানা গেছে যে এই চালকলে মজুদ থাকা 4000 বস্তা চাল ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তার পাশাপাশি চালকলের যে সমস্ত যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিও পুড়ে ছাই হয়ে গেছে বলে চালকলের তরফে জানানো হয়েছে। আগুন কিভাবে লাগলো সে বিষয়টা এখন বেশ হীরক, তুমি নজর রাখো, নজর থাকবে এই খবরের দিকেও। আর আবার ফিরে আসতে হচ্ছে লোকসভার ভোটের খবরে। আর এখনো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে ভোটে দাঁড়াতে মরিয়া কিন্তু নওশাদ। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না? দেখুন, আমি প্রথম দিন যখন ঘোষণা করেছি যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকেও আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আছে আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। আমার লক্ষ্য যেখানে আমি বলেছি, মনস্থির করেছি, আমি সেখানেই লড়াই করব। সেখানে না হলে ওর অল্টারনেটিভ কোনো জায়গায় দিলে আমি লড়াই থেকে নিজেকে অব্যাহতি নেব, এটা আমি বলতে পারি। এবার দল আমাকে যদি চাপাচাপি করে, দলের নির্দেশ দেয় অমুক জায়গায় দাঁড়াতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো, আপনাকে বলি, কিন্তু আমি আশা করছি এখনও পর্যন্ত আমি ডায়মন্ড হারবারেই লড়াই করছি।